সো হ্যালো এভরিওয়ান, বাংলার উত্থান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা আগের ক্লাসে শতকরা অর্থাৎ পার্সেন্টেজ যে চ্যাপ্টারটা রয়েছে সেখানে টাইপ 5 অবধি কমপ্লিট করেছি। আজকে আমরা টাইপ 6 থেকে টাইপ 10 অবধি কমপ্লিট করব। তো দেখে নিই আমরা প্রশ্নে কি রয়েছে। প্রথম যে টাইপটা অর্থাৎ টাইপ 6 এর যে প্রশ্নটা রয়েছে, বলছে যে কোনো পরীক্ষায় পাস নাম্বার হচ্ছে 40%। কোনো একটা পরীক্ষার পাস নাম্বার কত পার্সেন্ট? 40%। 40% পেলে তুমি পাস। যদি কোনো পরীক্ষার্থী 140 নম্বর পেয়ে 20 নম্বরের জন্য ফেল করে, সে 140 নম্বর পাচ্ছে এবং 140 নম্বর পেয়ে সে 20 নম্বরের জন্য ফেল করছে, তবে পরীক্ষার মোট নম্বর কত? দেখো, এই যে 140 নম্বর পেয়ে 20 নম্বরের জন্য ফেল করছে, তার মানে কি? সে 120 পেয়েছে, 20 নম্বরের জন্য 140 পেলেও 20-র জন্য ফেল করলো, তার মানে সে কততে পাস হবে? 120 এবং আমরা যদি 140 এবং 20 যোগ করি অর্থাৎ 160 নাম্বার যদি হয় তাহলে সে পাস করবে, তাই না? 20 নম্বরের জন্য ফেল করলো মানে কি? তার মানে সে যদি আরও 20 পায় তাহলে পাস করে যেত। অর্থাৎ পাস নাম্বার হচ্ছে আমাদের 140 যোগ 20, দ্যাট ইজ 160। আবার এখানে বলেছে যে পাস নাম্বার হচ্ছে 40%, অর্থাৎ এই যে 40% অর্থাৎ 40% সমান আমরা লিখতে পারি 160। ঠিক আছে, 40% হচ্ছে 160। আমাদের কি বের করতে বলছে? তবে পরীক্ষার মোট নম্বর কত? এবার পরীক্ষার মোট নম্বর সেটাকে আমরা যদি 100% ধরে নিই, ধরো পরীক্ষার মোট যে নাম্বার সেটাকে আমরা ধরে নেব সবসময় 100%। মোট নাম্বার বললে আমাদের 100% বের করতে হবে। তাহলে 100% সমান কত? দেখো, এটাকে আমরা কত রকমভাবে সলিউশন করতে পারি এক এক করে তোমাদের দেখাচ্ছি। প্রথমত তোমরা প্রশ্নটা বুঝে নিলে যে আমাদের 40% মানেই হচ্ছে তোমার 160-এর সমান, তাহলে 100% সমান কত হবে, তাই তো? এটা কিভাবে সমাধান করব? অনেকগুলো প্রসেস আছে। প্রথমত দেখো, জিজ্ঞাসা চিহ্ন যেটা রয়েছে তার উপরে কত আছে? 160। সবসময় জিজ্ঞাসা চিহ্নের উপরে যেটা থাকবে সেটাকে আগে লিখে নিতে হবে, ইন্টু। এবার দেখো এদের মধ্যে রিলেশনটা কি, সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক? প্রথমত যদি 40% 160-এর সমান হয় তাহলে 100% কী হবে? 160 থেকে বেশি হবে না কম হবে? অবশ্যই বেশি হবে। যত বেশি পার্সেন্ট হবে তত সংখ্যাটার মান তত বেশি হবে। অর্থাৎ এটা থেকে এটা বেশি, আবার এটা থেকেও এটা বেশি আসছে। তাহলে দুটোই যদি বেশি হয় তাহলে সরল সম্পর্ক বলি আমরা, বা দুটোই যদি হ্রাস হয় তাহলে সরল সম্পর্ক, আর একটা বাড়লে একটা কমলে তখন হয়ে যাবে ব্যস্ত সম্পর্ক। তো এটার মধ্যে কি সম্পর্ক? সরল সম্পর্ক। সরল সম্পর্ক হলে কি হয়, এই যে সংখ্যা দুটো এই দুটো উল্টে যাবে, অর্থাৎ কি, এই যে 100টা উপরে চলে যাবে আর এই যে 40 আছে সেটা নিচে চলে আসবে। ওকে, শূন্য শূন্য কাটো, 4 দিয়ে 4 4 আর 16, 4 100 কত হচ্ছে? 400। তাহলে সঠিক অ্যান্সার হবে 400, অর্থাৎ মোট পরীক্ষার্থী হচ্ছে 400 জন। এটা একটা প্রসেসে দেখালাম, আর এই ক্যালকুলেশনটা তোমাদের আমি আরেকটা পদ্ধতিতে দেখাচ্ছি। দেখো তোমাদের ডাউট যাতে ক্লিয়ার হয়ে যায়। আমরা কি বললাম যে 40% মানে কত? 40% মানে কিন্তু 160। ঠিক আছে, এখান থেকে আমরা 100% যেহেতু বের করব, আমরা এখান থেকে 1% আগে বের করে নিতে পারি। কিভাবে 1% বের করব? দেখো এখানে শূন্য শূন্য কাটো, 4 দিয়ে যদি 16কে কাটি, 4 4 আর 16, তার মানে 1% সমান চলে আসছে কত? 4। 1% যদি 4 হয় তাহলে 100% কত হবে? 100% মানে 4 ইন্টু 100 সমান হয়ে যাবে 400। ঠিক আছে, এইভাবে করেও বের করতে পারবো। তো এটাতে আমাদের মনে হয় সুবিধা হবে এই ক্ষেত্রে। তবে ওই প্রসেসটা আমরা দুটো পদ্ধতি শিখে রাখবো, যাতে আমাদের যেখানে যেরকম অ্যাপ্লাই হয় আমরা সেভাবে অ্যাপ্লাই করব। নেক্সট, পরের প্রশ্নে কি বলছে যে কোনো পরীক্ষায় 50% পেলে পাস করা যায়। তুমি যদি 50% পাও পাস করবে। যদি কোনো পরীক্ষার্থী 250 নম্বর পেয়ে 50 নম্বরের জন্য পাস করে, তবে পরীক্ষার মোট নম্বর কত? এই লাইনটা আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট, যে পরীক্ষায় 250 নম্বর পেয়ে 50 নাম্বারের জন্য পাস করে। এটার মানে কি? অর্থাৎ সে এই যে 250 নম্বর পেয়েছে সে, এবং সেই নাম্বারটা কি 50 নাম্বারের জন্য সে পাস করছে, অর্থাৎ সে 5 নাম্বার থেকে 50 বেশি তুলেছে। 5 নাম্বার থেকে সে 50 বেশি তুলেছে। ঠিক আছে, তার মানে 5 নাম্বারটা কত? 5 নাম্বার হয়ে যাবে আমাদের 250 থেকে 50 বিয়োগ করলে 200। 200 তো হচ্ছে পাস। আর এখানে বলছে 50% পেলে তুমি পাস। তাহলে 50% যদি আমরা পাই তাহলে পাস হচ্ছি, অর্থাৎ 50% সমান আমরা বলতে পারি 200। 250 থেকে 50 বিয়োগ করলে কত হবে? 200 হয়ে যাবে। তাহলে 50% সমান কত? 200। আর কি চেয়েছে? পরীক্ষার মোট নম্বর কত? মোট নম্বর মানে হচ্ছে 100%। ঠিক আছে, তাহলে 100% আমাদের বের করতে হবে। তাহলে 100% সমান কি হবে? 100% সমান হয়ে যাবে
এবার দেখো তোমাদের অনেকগুলো প্রসেস দেখালাম। প্রথমত আমি এইভাবে করতে পারি যে জিজ্ঞাসা চিহ্নের ওপরে কি আছে 200 ইন্টু সরল সম্পর্ক মানে কি উল্টে যাবে, ওপরে 100 নিচে 50, নিচে 50, তাহলে এটা হচ্ছে 2, কাটাকুটি করলে 400 হয়ে যাচ্ছে, অ্যান্সার হবে 400। এটা একটা প্রসেস গেল। দ্বিতীয় প্রসেস আমি কি বললাম যে এখান থেকে আমরা 1%-এর মান বের করতে পারি। দেখো 1%-এর মানও এখানে বের করতে হবে না। এই যে 50 আছে, 50 থেকে আমরা কিভাবে 100 করতে পারি, এর সাথে জাস্ট 2 গুণ করলে হবে। এপাশে যদি 2 গুণ করি এপাশেও 2 গুণ হয়ে যাবে, তাহলে কি হচ্ছে 50 গুণ 100% সমান হবে 200 গুণ 2 মানে হচ্ছে 400, অ্যান্সার হবে 400। চলো নেক্সট। তোমাদের টাইপ ধরে ধরে করাচ্ছি যাতে করে দেখবে তোমাদের মোটামুটি যতগুলো টাইপ আছে যদি আমি করিয়ে দিই শেষে দেখবে অল্প কিছু অঙ্ক পড়ে থাকবে, সেগুলো আমরা আলাদা করে মিসলেনিয়াসভাবে প্র্যাকটিস করে নেব, ঠিক আছে? তো টাইপগুলো যদি শিখতে পারো তাহলে দেখবে তোমরা প্রায় 80% অঙ্ক কিন্তু শিখে যাবে। নেক্সট দেখো কি বলছে এখানে, এক পরীক্ষার্থী 30% নম্বর পেয়ে 50 নম্বরের জন্য ফেল করলো এবং অপর এক পরীক্ষার্থী 42% নম্বর পেয়ে 5 নম্বর থেকে 10 নম্বর বেশি পেল, তাহলে পরীক্ষার মোট নম্বর কত? পয়েন্ট বাই পয়েন্ট আমাদের দেখতে হবে কি বলতে চাইছে। প্রথমত বলছে 30% নম্বর পেয়ে 50 নম্বরের জন্য সে ফেল করলো। সে 30% নম্বর পেয়েছে আবার 50 নম্বরের জন্য ফেল করলো, তার মানে কি 30%-এর সাথে যদি আমি আরও 50 যোগ করি তাহলেই সে পাস করবে। 5 নাম্বার কত, তার মানে 5 নাম্বার মানে হচ্ছে 30% প্লাস হচ্ছে 50, ঠিক আছে? 30% প্লাস হচ্ছে 50, তাহলে এটা হচ্ছে 5 নাম্বার। তারপর কি বলছে, অপর এক পরীক্ষার্থী 42% নম্বর পেয়ে 5 নাম্বার থেকে 10 নম্বর বেশি পেল। 5 নাম্বার থেকে 10 নম্বর বেশি পেল, তার মানে কি 42% থেকে যদি আমরা 10 বিয়োগ করি এটাও 5 নাম্বার হয়ে যাবে, তাই না? যেহেতু 10 বেশি পেয়েছে 5 নাম্বার থেকে, তাহলে এটা হয়ে যাবে 5 নাম্বার। তাহলে দুটো 5 নাম্বার আমরা কি করলাম, ইকুয়াল করে দিলাম, সমান করে দিলাম। এবার এখান থেকে আমাদের পরীক্ষার মোট কত নম্বর পেয়েছে অর্থাৎ 100% কত সেটা আমাকে বের করতে হবে। দেখো এটা তোমাদের একটু আলোচনা করি। এখানে 30% আছে, সমান চিহ্নের এইদিকে আছে 42%, তাহলে এটা যদি আমরা এইদিকে আনি তাহলে -42 হয়ে যাবে, সমান এখানে আছে -10, আর এই সংখ্যাটাকে যদি এদিকে নিই -50 হয়ে যাবে, চিহ্ন চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? এটা কত হচ্ছে -12% সমান হচ্ছে -60। এবার দেখো দুটোতেই যেহেতু মাইনাস আছে আমাদের মাইনাসগুলোকে হাটিয়ে দিতে হবে, ঠিক আছে? মাইনাসের এখানে কোনো মাইনাসগুলো বাদ। 12% যদি 60 হয় তাহলে আমাদের কত পার্সেন্ট, 100% সমান আমাদের বের করতে হবে, 100% বের করতে হবে, ঠিক আছে? কীভাবে করবে তোমাদের প্রসেস বলেছি যে 60 ইন্টু 100 বাই কত 12, ঠিক আছে? 60 ইন্টু 100 বাই কী হচ্ছে 12, তাহলে 5 12 60, 5 100 500, এভাবে করতে পারো। আরও শর্টকাট নিয়ম কি, আরও শর্টকাট নিয়ম হচ্ছে দেখো 12% যদি 60-এর সমান হয় তাহলে 1% কত হবে, 5 12 60 না? তাহলে 1% মানে কত, 5 হয়ে যাচ্ছে, তাহলে 1% যদি 5 হয় তাহলে 100% মানে কত, 5 100 500 হয়ে যাবে, ঠিক আছে? 500 হয়ে যাবে, তাহলে অ্যান্সার হবে অপশান সি। প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনা করব, সবাই যদি মনোযোগ সহকারে তোমরা যদি শোনো তাহলে অঙ্কগুলো ভালোভাবে শিখতে পারবে। পরের প্রশ্ন কি বলছে, এক পরীক্ষার্থী 32% নম্বর পেয়ে 18 নম্বরের জন্য ফেল করলো এবং অপর এক পরীক্ষার্থী 37% নম্বর পেয়ে 5 নম্বর থেকে সে 12 নম্বর বেশি পেল, পরীক্ষার 5 নম্বর কত? 32% নম্বর পেয়ে 18 নম্বরের জন্য ফেল করলো, তাহলে একই টাইপের অঙ্ক, 32% যোগ 18, এটা হয়ে যাবে 5 নম্বর। অপর এক পরীক্ষার্থী 37% নম্বর পেয়ে 5 নম্বর থেকে 12 নম্বর বেশি পেল, তাহলে 37% থেকে আমরা কি করব, 12কে মাইনাস করে দেব, এটাও আমাদের 5 নাম্বার হয়ে গেল। তাহলে দুটো 5 নাম্বার আমরা ইকুয়াল করে দিলাম, সমান করে দিলাম। এবার আমাদের এখান থেকে বের করতে হবে, দেখো আগের অঙ্কগুলো সবগুলো আমাদের কী চেয়েছিল যে টোটাল পরীক্ষার্থীর সংখ্যা কত, আর এখানে বলছে পরীক্ষার 5 নাম্বার কত। তাহলে 5 নাম্বার আমরা কীভাবে বের করব, পরীক্ষার 5 নাম্বার আমরা কীভাবে বের করব, এটা একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট। প্রথমত আমরা পার্সেন্টেজটা আগে বের করে নিই এখান থেকে। দেখো এখানে আছে 32%, এখানে আছে 37%, এটা আমাদের মুখে মুখেও হয়ে যায়, তোমরা যদি ক্যালকুলেশন ধীরে ধীরে শেখো দেখবে মুখে মুখে হয়ে যায়। এই যে 37 আর এটাকে যদি আমি এদিকে নিয়ে যাই তাহলে 37 মাইনাস কী হবে 32, তার মানে কত হবে 5% হয়ে যাবে, ঠিক আছে?
আমি লিখেই করছি, ধরো আমি এই সাইডে 37%টাকে রাখছি, যেহেতু এটা বড় সংখ্যা, এটাকে যদি এদিকে নিই তাহলে 32%। আর এখানে দেখো 18 আছে, আর -12টা এদিকে গেলে কত হবে, +12। অথবা তোমরা উল্টোটাও করতে পারো, পার্সেন্টেজগুলোকে এদিকে নিয়ে আসতে পারো, তাহলে মাইনাস আসবে, আর এরকম করলে প্লাস আসবে। তাহলে এটা 5% হচ্ছে, 5% সমান এই দুটো যোগ করলে কত হচ্ছে, 30। 5% যদি 30 হয় তাহলে 1% সমান কত হবে, 5 দিয়ে 5 6 30, তার মানে 6 হয়ে যাবে। 1% হয়ে যাচ্ছে 6। এইটুখানে আমি স্টপ করলাম। কী চেয়েছে, আমি যদি 100% বের করি তাহলে 6 100 600 হয়ে যাবে। টোটাল পরীক্ষার্থী হচ্ছে 600, ঠিক আছে। কিন্তু এখানে আমাদের টোটাল পরীক্ষার্থী চায়নি, কী চেয়েছে, যে পরীক্ষার 5 নাম্বার কত। 5 নাম্বার কীভাবে বের করব? দেখো প্রথমত আমাদের এটা কি, এটা হচ্ছে 5 নাম্বার, বা এই যে রয়েছে এটাও কিন্তু 5 নাম্বার, ঠিক আছে। এবার এই মানটা বা এই মানটা যে কোনো একটা মান যদি আমি বের করি তাহলে কিন্তু আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তা আমি এটা বের করছি। 32% মানে কত, 1% যদি 6 হয়, 32% কত হয়ে যাবে, 6 গুণ 32, 6 দুগুণে 12, 2 হাতে আছে 1, 3 6 18 কে 19, 192। 32% কত হচ্ছে, 192। তার সাথে 18 যোগ আছে, প্লাস কত, 18, 210। তাহলে অ্যান্সার কত হবে, 210, ঠিক আছে। এটা হচ্ছে 5 নাম্বার। তুমি যদি এখানে না বসিয়ে এখানে বসাও, যদি 37% আমরা মান বের করি এবং 37% যা মান বের হবে তার থেকে যদি আমরা 12 মাইনাস করি, সেটাও কিন্তু 210 আসবে। তাহলে বোঝা গেল এটা হচ্ছে 5 নাম্বার, এভাবে বের করবো আমরা। চলো নেক্সট। হয়ে গেল টাইপ 6, একটা টাইপ হয়ে গেল। এবার হচ্ছে টাইপ 7। টাইপ 7-এ কী বলছে, এক কলেজে 40% ছাত্র বাংলা পড়ে, 30% ছাত্র ইংরেজি পড়ে, 10% ছাত্র উভয় বিষয়ে পড়ে। শতকরা কতজন বাংলা ও ইংরেজি কোনোটাই পড়ে না, ঠিক আছে। এর কনসেপ্টটা আমরা একটু বুঝে নিই। ধরো আমি এখানে দুটো সার্কেল আঁকলাম, একটা হচ্ছে, এটা হচ্ছে বাংলা যারা পড়ে তারা, এটা হচ্ছে যারা ইংরেজি পড়ে তারা, ঠিক আছে। আমি যদি এটা পুরো একটা ক্লাসরুম ধরি, সেই ক্লাসরুমের মধ্যে এরা হচ্ছে বাংলা পড়ে, এরা হচ্ছে ইংরেজি পড়ে, আর যে ফাঁকা জায়গাগুলো আছে মানে বাকি অবশিষ্ট যারা আছে তারা কোনো বিষয় পড়ে না, ঠিক আছে। না বাংলা পড়ে না ইংরেজি পড়ে, কোনোটাই পড়ে না। তাহলে কীভাবে আমরা বের করব? এখানে কনসেপ্ট অনেক রয়েছে। 40% ছাত্র বাংলা পড়ে, 40% কারা পড়ে, 40% হচ্ছে বাংলা পড়ে, এটা ধরো 40% পড়ে। আর ইংরেজি কত পার্সেন্ট, 30% হচ্ছে ইংরেজি পড়ে। আর উভয় বিষয়ে 10% পড়ে বলেছে। উভয় বিষয় কোনটা, এই যে মাঝখানে যে ফাঁকাটা, মানে দুটোর যে কমন জায়গাটা সেটা হচ্ছে উভয় বিষয়। তার উভয় বিষয়ে কত পার্সেন্ট, এটা হচ্ছে 10%, ঠিক আছে। তো এটার ক্ষেত্রে আমি প্রথমে শর্টকাট নিয়মটা দেখাচ্ছি। আমাদের একটা সূত্র অ্যাপ্লাই হবে, সেটা কি, সেই সূত্রটা হচ্ছে 100 মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। এটা লিখে নেবে, 100 মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। এক্স মানে হচ্ছে বাংলা, ওয়াই মানে হচ্ছে তোমার ইংরেজি, আর জেড মানে হচ্ছে উভয় বিষয়। এবার এই সূত্রটা আমরা কখন অ্যাপ্লাই করতে পারবো এটা আমাদের বুঝতে হবে। এখানে বলছি যে উভয় বিষয়ে মানে বাংলা এবং ইংরেজি কোনোটিতে পড়ে না, বের করতে হবে। যখন আমাদের এই উভয় বিষয় অর্থাৎ বাংলা ও ইংরেজি কোনোটাই পড়ে না বের করব, তখন আমাদের এগুলো সবগুলো পড়ে থাকতে হবে। পড়ে না বের করতে গেলে, আমরা যদি উভয় বিষয় পড়ে না বের করতে চাই, তাহলে এগুলো সবগুলোতে কি লেখা থাকতে হবে, পড়ে। বাংলায় পড়ে, ইংরেজিতে পড়ে, উভয় বিষয়ে পড়ে। বোঝা গেল। আবার উল্টোটাও হয়, যদি আমরা বলি যে এখানে যদি আমরা বের করতে চাই বাংলা ও ইংরেজি পড়ে কত পার্সেন্ট, তখন আমাদের এগুলো সবগুলো পড়ে না থাকতে হবে। বা পাস করে কত পার্সেন্ট, সব এখানে ফেল থাকতে হবে। পাস বের করতে গেলে সব ফেল থাকতে হবে, ফেল বের করতে গেলে সব পাস থাকতে হবে। তাহলেই আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। দেখো, এক্স মানে 40%, ওয়াই মানে 30, মাইনাস জেড মানে উভয় বিষয় মানে হচ্ছে 10, তাই না। এখানে সবগুলো পড়ে দিয়েছে, আমাদের কোনোটি পড়ে না বলেছে। 100 মাইনাস এটা হবে 20, 20 আর 40 60, 40%, অ্যান্সার হবে 40%, ঠিক আছে। তোমরা এই সূত্রটাই অ্যাপ্লাই করো, এই সূত্রটা অ্যাপ্লাই করলেই হবে। আর এখানে যেটা বলেছি আমি, এখানে তোমাদের কনসেপ্টটা আমি বলছিলাম। আচ্ছা, আমি একটু এই প্রসেসটাও বলে নিই। তাহলে এখানে আমরা কি করলাম, এটা আমি বলছি বাংলায় পাস করে, এটা উভয় বিষয়ে পাস করে, এটা হচ্ছে ইংরেজিতে পাস করে, এটা হচ্ছে উভয় বিষয়ে পাস করে। আমি যদি বলি শুধু বাংলায় কত পার্সেন্ট পাস করে, শুধু বাংলা, অনলি বেঙ্গলি,
তাহলে শুধু বাংলা যদি বলি, দেখো এটা পুরোটা হচ্ছে বাংলা, আবার এটা উভয় বিষয়, তাহলে এই পুরো বাংলাটার থেকে উভয় বিষয়টা যদি আমরা বাদ দিই, অর্থাৎ 40 থেকে যদি আমরা 10 বাদ দিই, তাহলে যে 30% আসছে সেটা হচ্ছে এই, অন্য একটা কালার নিই, সেটা হচ্ছে তোমার এই যে এই পোর্শনটা, ঠিক আছে, উভয় বিষয় যাবে না, এটা হচ্ছে শুধু বাংলাটা, শুধু বাংলা। একই রকমভাবে যদি আমরা বলি শুধু ইংরেজিতে, তাহলে কি হবে, শুধু ইংরেজিতে তাহলে কত হবে, ইংরেজি কনসেপ্টটা বুঝে নাও, যে কোনো অঙ্ক অসুবিধা হবে না। 30% হচ্ছে পুরোটা, তাহলে 30% থেকে আমরা কাকে মাইনাস করব, এই যে এই অংশটা, অর্থাৎ 10%কে মাইনাস করব, তাহলে কত হবে 20%। 20% হচ্ছে শুধু ইংরেজি, এই যে এইটুকুনি পোর্শন শুধু ইংরেজি। এবার দেখো পুরোটার মধ্যে আমরা বলেছি যে এই যে ফাঁকা জায়গা আছে, সেই ফাঁকা জায়গা হচ্ছে বাংলা বা ইংরেজি পড়ে না। তাহলে আমাদের এই ফাঁকা জায়গাটা বের করতে গেলে আমাদের এই যে ফিগার দুটো দেওয়া আছে, এই দুটো ফিগারকে আমাদের মাইনাস করতে হবে, আর পুরোটাকে আমরা ধরবো 100%। এখন 100% থেকে যদি আমরা, তাহলে শুধু বাংলা কতটুকু, শুধু বাংলা মানে হচ্ছে 30%, প্লাস শুধু ইংরেজি কত পার্সেন্ট, মানে এইটুখানি পোর্শন কত পার্সেন্ট, সেটা হচ্ছে 20%, প্লাস প্লাস উভয় বিষয়ে কত পার্সেন্ট, উভয় বিষয়ে দেখো 10%, 10%। তার মানে আমরা পুরো ফিগার থেকে জাস্ট এই দুটো ফিগারকে আউট করে দিলাম, মানে এই দুটো ফিগারকে মাইনাস করলে বাকি অংশটা পড়ে থাকছে, সেটা কত, 100 মাইনাস 30 হলে 40 50 60, মানে 40%। দেখেছো তো, তাহলে ফাঁকা জায়গাটা কত পার্সেন্ট আসছে, 40%, অর্থাৎ 40% কোনো বিষয় পড়ে না। তোমাদের একদম বেসিক ধরেও বোঝালাম, তার সাথে ট্রিক্সও বলে দিলাম, ঠিক আছে, তোমরা যেটা এটাই অবশ্যই এটা করবে, এটা করবে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 22, বলছে যে এক শ্রেণীতে 50% ছাত্র ইংরেজি, 40% ছাত্র অঙ্কে ফেল করে এবং 20% ছাত্র উভয় বিষয়ে ফেল করে, শতকরা কতজন উভয় বিষয়ে পাশ করে। বের করতে হবে উভয় বিষয়ে পাশ করে, আর এখানে দেওয়া আছে প্রত্যেকটা ফেল দেওয়া আছে, তাহলে আমাদের সূত্রটা এখানে ফেলার জন্য পারফেক্ট, ঠিক আছে। তাহলে কী হবে, 100 মাইনাস এক্স মানে কত 50, প্লাস ওয়াই মানে কত 40, মাইনাস উভয় বিষয় মানে কত 20, ঠিক আছে, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। তাহলে 100 মাইনাস এটা হয়ে যাবে 20, 20 আর 50 হবে 70, দ্যাট ইজ 30%। তাহলে 30% অ্যান্সার হবে অপশান সি, 30%। পরের অঙ্কে যাচ্ছি, দেখো কি বলছে এখানে, এক শ্রেণীতে 52% বাংলায় পাশ করে, 42% ইংরেজিতে পাশ করে এবং 12% উভয় বিষয়ে পাশ করে, তাহলে শতকরা কতজন ছাত্র উভয় বিষয়ে ফেল করে। সেম অঙ্ক তাই না, এখানে সবগুলো পাশ করে আছে, আমাদের উভয় বিষয়ে ফেল করে দেওয়া আছে, এটা তোমরা নিজেরা আগে বের করো, তারপরে আমি এটা বলে দিচ্ছি, ঠিক আছে, তোমাদের জাস্ট 20 সেকেন্ড আমি সময় দিচ্ছি। আচ্ছা, তোমরা ভিডিওটা পজ করে নিতে পারো, আমি বলে দিচ্ছি অ্যান্সারটা। তাহলে কি হবে, 100 মাইনাস 52 যোগ 42 মাইনাস হচ্ছে 12, 100 মাইনাস এটা বিয়োগ করলে কত আসবে, এটা করলে হবে 30, 30 আর 52 কত হবে, এটা পাস আছে, এটা পাস আছে, উভয় বিষয়ে পাস আছে, তাই তো, ঠিকই আছে। শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করে, 52 42 আর হচ্ছে 12। আচ্ছা, তাহলে 52 যোগ এটা কত আসবে 30, তাহলে 100 মাইনাস 82, তার মানে হবে 18%। তো যাদের যাদের 18% এসছে একদম সঠিক এসছে, ঠিক আছে। চলো এভাবে করে আমরা প্র্যাকটিস করতে থাকবো। নেক্সট, সবাইকে একটাই রিকোয়েস্ট, প্রত্যেকে যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবে, আর ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করে দিলে খুব ভালো হয়। বলছে যে একটি পরীক্ষায় 70% পরীক্ষার্থী ইংরেজিতে পাশ করে, 80% অঙ্কে পাশ করে এবং 10% উভয় বিষয়ে ফেল করে। দেখো এখানে রিদমটা আমাদের আলাদা চলে আসছে। যদি 144 জন উভয় বিষয়ে পাশ করে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত। আমাদের একটা ডাটা এখানে লাস্টে দেওয়া আছে, যদি 144 জন উভয় বিষয়ে পাশ করে, বুঝতে হবে 144 জন কি বলছে, উভয় বিষয়ে পাশ করে, তার মানে আমাদের বের করতে হবে কিন্তু এই যে কত পার্সেন্ট উভয় বিষয়ে পাশ করে। এবার যত পার্সেন্ট বেরোবে সেটার সাথে কি করব, আমরা 144 সমান করে দেব, যে উভয় বিষয়ে পাশ করে যদি আমরা বের করতে পারি তাহলে সেটার সাথে কি করব, আমরা
144কে সমান করে দেবো, সেখান থেকে আমরা 100% বের করে নেব। আচ্ছা, এবার আমাদের টার্গেট হচ্ছে উভয় বিষয়ে পাস করা, বের করা, উভয় বিষয়ে পাস। এবার আমি কি বলেছি, উভয় বিষয়ে পাস করা যদি বের করতে চাই, বাকি সবগুলো আমাদের ফেল থাকতে হবে। ঠিক আছে, বাকি সবগুলো কি থাকতে হবে, ফেল থাকতে হবে। এখানে কি আছে যে 70% ইংরেজিতে পাস, 80% অঙ্কে পাস, আর উভয় বিষয়ে ফেল 10% উভয় বিষয়ে ফেল। দেখো একটাই ফেল দেওয়া আছে, বাকি দুটো কিন্তু পাস দেওয়া আছে, এই দুটোকে আমাদের ফেলে কনভার্ট করতে হবে। কিভাবে করব, যেহেতু আমাদের উভয় বিষয়ে পাস চাইছে। 70% যদি আমাদের উভয় বিষয়ে মানে ইংরেজিতে পাস করে, তাহলে কত পার্সেন্ট ফেল করে? সবসময় 100%-এর সাপেক্ষে ধরতে হবে। তাহলে 70% যদি পাস করে, 30% কী করবে, ফেল করবে। এখানে লিখব 30। অঙ্কে বলছে 80% পাস করে, তার মানে ফেল করে কত পার্সেন্ট, 20% ফেল করে, তাই তো। 20 মাইনাস জেড, 10% উভয় বিষয়ে ফেল করে, তো এটা তো ফেল অলরেডি দেওয়াই আছে, এটাকে আমরা কিন্তু চেঞ্জ করব না। এটা হচ্ছে 10 করো, এটা 100 মাইনাস এটা হবে 10, 30 মানে হচ্ছে 40, তাহলে 100 থেকে 40 বিয়োগ করলে কত হবে, 60% হয়ে যাচ্ছে। তার মানে কি, এই যে 60% সেটা হচ্ছে উভয় বিষয়ে পাস করে। ঠিক আছে, 60% কি উভয় বিষয়ে পাস করে। এবার আমাদের দেওয়া আছে যে 144 জন উভয় বিষয়ে পাস করে, আমরা বলতে পারি যে 60% সমানই 144। ঠিক আছে, 60% সমান কত, 144। তাহলে মোট পরীক্ষার্থী কত, 100%। 100% আমি এখানে করছি। তাহলে আমাদের সলিউশনটা কি হবে, 144 ইন্টু 100/60, 0 0 কাটো, 6 দিয়ে এটাকে কাটলে 6 দুগুণে 12, 4 6 24, 240 হয়ে যাচ্ছে অ্যান্সার। 240 অপশান সি হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। টাইপ 7 আর তোমাদের সমস্যা হওয়ার কথা নয়। নেক্সট দেখো, আরেকটা অঙ্ক দিয়েছে, কোনো পরীক্ষায় পরীক্ষার্থীদের 85% ইংরেজিতে, 80% অঙ্কে পাস করে, আর 10% হচ্ছে উভয় বিষয়ে ফেল করে, 10% উভয় বিষয়ে ফেল করে, তবে শতকরা কতজন উভয় বিষয়ে পাস করে? তাহলে উভয় বিষয়ে পাস করা চেয়েছে, উভয় বিষয়ে পাস করা, তার মানে এগুলো কি আছে, বাকিগুলো সব আমাদের ফেল নিতে হবে। 100 মাইনাস 85% যদি ইংরেজিতে পাস করে থাকে, তাহলে ফেল করেছে কত পার্সেন্ট, 15%। তোমরা এটা নিজেরা করো, ভিডিওটা পজ করে হলেও তোমরা নিজেরা করো, অ্যান্সার বের করো। ঠিক আছে, অ্যান্সারটা যে আমার সাথে মিলছে নাকি দেখে নাও। এবার 80% অঙ্কে পাস করে, 80% যদি অঙ্কে পাস করে, তার মানে 20% হচ্ছে ফেল করে, আর 10% উভয় বিষয়ে অলরেডি ফেল করে দেওয়াই আছে, তাহলে এটা 10ই হবে। তাহলে 100 মাইনাস এটা হবে 10, 10 আর 15 হয়ে যাবে 25, মানে হচ্ছে 75%। অপশান সি হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, অপশান সি হবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, এবার চলে যাচ্ছি আমরা টাইপ 8। তাহলে 6 7 হয়ে গেল, এবার টাইপ 8 বলছি যে এক ব্যক্তির বেতন 5,000 টাকা, পরপর 3 বছর বেতন যথাক্রমে 5%, 10% এবং 20% বৃদ্ধি পেল, তাহলে 3 বছরের শেষে তার বেতন কত হবে? তাহলে এক ব্যক্তির বেতন কত টাকা, 5,000 টাকা। আমি এটা দুটো পদ্ধতিতে দেখাবো। প্রথমে একটা পদ্ধতি দেখাচ্ছি, এক ব্যক্তির বেতন কত, 5,000 টাকা। ঠিক আছে, পরপর 3 বছর বেতন যথাক্রমে 5%, 10% এবং 20% বৃদ্ধি পেল, তাহলে 3 বছর শেষে তার বেতন কত হবে? দেখো, প্রথমে হচ্ছে 5,000 টাকা, তারপরে 5% বৃদ্ধি পাওয়া মানে কি, 5% বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে তোমার 100টা হয়ে গেল কত, 115, সরি 105, 100 কত 5, 100টা বৃদ্ধি পেয়ে কত হয়ে গেল, 105। তারপরে কি হলো, তারপরেরটা হচ্ছে 10% বৃদ্ধি পেল, মানে হচ্ছে 100-র মধ্যে হয়ে গেল 110, 20% বৃদ্ধি পেয়েছে মানে হচ্ছে 100-র মধ্যে 120 হয়ে গেছে। ঠিক আছে, 100 ছিল সেটা 120 হয়ে গেছে। তাই এই সমাধানটা করলে আমরা কিন্তু অ্যান্সার পেয়ে যাব। ঠিক আছে, এটা একটা প্রসেস হচ্ছে। আরেকটা প্রসেস আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, এই যে 5% বৃদ্ধি পাচ্ছে বলছে, এই 5% বৃদ্ধি মানেটা কি, এটা ক্যালকুলেশন করলে, কাটাকুটি করলে আমাদের অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, আমি আরেকটা প্রসেস দেখাচ্ছি। 5% বৃদ্ধি মানেটা কি বুঝতে হবে। 5% মানে কত, 5/100 মানে কত,
1/20 কাটাকুটি করো, এখানে 5×20 100, তাই না? তাহলে 1/20 আসছে। তাহলে 5% বৃদ্ধি মানে হচ্ছে তোমার 1/20 বৃদ্ধি পাচ্ছে। 1/20 বৃদ্ধি পাওয়া মানে কি? 1/20 বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে আমাদের মূল সংখ্যাটা যদি 20 হয় তাহলে সেটা 1 বাড়ছে। মূল সংখ্যাটা যদি 20 হয় তাহলে সেটা বৃদ্ধি পাচ্ছে কত? 1। তার মানে কি, প্রথমে যদি ধরো সংখ্যাটা 20 হয়ে থাকে, পরবর্তীকালে 1 বেড়ে যাচ্ছে, তার মানে 20 আর 1 21 হয়ে যাচ্ছে তারপরের সংখ্যাটা। প্রথমে ছিল 20, পরে হয়ে গেল কত? 21। ঠিক আছে, এভাবে করে আমরা করতে পারি। যেমন ধরো প্রথমে আমাদের কত টাকা ছিল? 5,000 টাকা বেতন ছিল, ইন্টু, তাহলে এই যে 5% মানে হচ্ছে 1/20, 1/20 মানে হচ্ছে প্রথমে ছিল 20, সেটা বৃদ্ধি পেয়ে 1 বাড়লো, তার মানে হয়ে গেল 21। তারপরে দেখো 10% বৃদ্ধি পেয়েছে, 10% মানে হচ্ছে 1/10, 10% মানে কত? 1/10। ঠিক আছে, 1/10 মানে কি? 10, প্রথমে ছিল 10, সেটা বৃদ্ধি পেয়েছে কত? 1, তাহলে 10 আর 1 11 হয়ে গেল। 10 ছিল, হয়ে গেল 11। তারপরে আছে 20%, 20% মানে কত? 1/5, 20 মানে 20/100, তার মানে কত? 1/5। তার মানে প্রথমে ছিল 5, 1/5 মানে কি? প্রথমে 5 ছিল, পরে 1 বাড়লো, তার মানে 5 1 6 হয়ে গেল। তোমরা যদি এটা সলভ করো তাও হবে, ওটা করলে তাও হবে। ঠিক আছে, দেখো আমি এটাই দেখিয়ে দিচ্ছি। 1 2 3, 1 2 3, 5 2 10, দুটো শূন্য কাটা, 2 দিয়ে এটাকে কাটো 6, তাহলে 105-এর সাথে আমাদের 66 গুণ। ঠিক আছে, 105-এর সাথে 6 11 66 গুণ করে দাও, তাহলে 5 6 30, আর 6 1 6, এটা আসবে। তোমরা গুণ করে দেখো, নিচে নিচে বসিয়ে দেখো, এটাই আসবে 6390, 930, 6930 টাকা, অপশন সি। পরের প্রশ্নে চলে যাচ্ছি, টাইপ 8-এর। বলছি যে একটি বইয়ের প্রাথমিক মূল্য হচ্ছে 1250 টাকা, পরপর 3 বার বইটির মূল্য যথাক্রমে 10%, 20% এবং 40% হ্রাস পেলে বইটির অন্তিম মূল্য কত হবে? দুটো প্রসেসে আমরা দেখে নেব। বইটার দাম হচ্ছে 1250 টাকা। এবার দেখো 10% হ্রাস পাচ্ছে। 10% যদি হ্রাস পায় তার মানে সেই বইটা কত দিয়ে কিনবে? সে 90% দিয়ে কিনবে, তাই না? 10% যদি হ্রাস পায়, কমে যায়, তাহলে 90 দিয়ে কিনবে। তার মানে কি, হ্রাস বললে আমাদের মাইনাস করতে হবে। আর এরপরে হচ্ছে 20% হ্রাস পায়, তার মানে 80%-এ কিনবে, 80/100। এটা বলছে 40% হ্রাস পায়, তার মানে কত হবে? 60%-এ কিনবে, 60/100। এটা সলভ করো, তোমাদের অ্যান্সার চলে আসবে। আরেকটা প্রসেস আমি যেটা দেখাচ্ছিলাম সেটাও বলে নিই। 1250 ইন্টু 10% হ্রাস পাচ্ছে। 10% মানে কি? 10% মানে দেখো 1/10, 10% মানে কত? 10/100, তার মানে হচ্ছে কাটাকুটি করলে 1/10। অর্থাৎ দামটা প্রথমে ছিল 10 টাকা, এরপরে যেহেতু হ্রাস বলেছে তার মানে 1 টাকা তারপরে কমে গেল, তাহলে 10 টাকা ছিল, 1 টাকা কমে গেলে সেটা কত হয়ে যাবে? 9 টাকা হয়ে যাবে। তারপরে কি আছে? 20% হ্রাস পেল। 20% মানে কত? 1/5, 5×20 100, 20% মানে কত? 1/5। অর্থাৎ আগে ছিল 5 টাকা, সেটা 1 টাকা কমে গিয়ে হয়ে যাবে কত? 4 টাকা। তারপরে আছে কত? 40% হ্রাস পেল। 40% মানে কি? 40% দেখো, এই 20% যদি 1/5 হয়, 40% হয়ে যাবে 2/5। দেখিয়ে দিচ্ছি, কাটাকুটি করো, 2/5। তাহলে 2/5 মানে কি? প্রথমে সংখ্যাটা ছিল 5, দিয়ে 2 কমে গেল। 5 থেকে যদি আমরা 2 কমিয়ে দিই তাহলে কত থাকছে? 3, এখানে পড়ে থাকবে 3। তুমি ওটা কাটাকুটি করো বা এটা কাটাকুটি করো, তোমার কিন্তু অ্যান্সার সেম আসবে। আমি এটা দেখিয়ে দিচ্ছি। 0 0 কাটা, 5 5 কত? 25, 25 দিয়ে যদি আমরা 125-কে কাটি, 5 25 125 হয়ে গেল। 5 নং কত? 45, আর 3 4 কত? 12। $540, 540 অপশান হবে এ। ঠিক আছে, অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্নে চলে যাচ্ছি। আমাদের টাইপ 8-এর কিন্তু আরও রয়েছে। বলছে যে একটি মূর্তির প্রাথমিক মূল্য ছিল 500 টাকা, ক্রমান্বয়ে দুবার মূল্য 10%, 20% বেড়ে শেষে 30% কমে গেল, তাহলে মূর্তির সর্বশেষ মূল্য কত দাঁড়ালো? দেখো, প্রথম হচ্ছে 500। তোমরা একটু নিজেরা প্রথমে ট্রাই করো। তোমাদের বারবার বলবো, আমি যখন দুটো অঙ্ক করে দিচ্ছি তার মানে কিন্তু টাইপটা তোমরা শিখে নিয়েছো।
এবার তোমরা নিজেরা ট্রাই করো, তাহলে দেখবে অঙ্কটা ভালো পারবে। ঠিক আছে, ভিডিওটা পজ করো, পজ করে নিজেরা করো, তারপরে দেখো যদি হয় বা না হয় দুটোই দেখে নাও। এবার হচ্ছে 500 টাকা ক্রমান্বয়ে পরপর 10% এবং 20% বেড়ে গেল। তাহলে 10% যদি বাড়ে সেটা হয়ে যাবে 110/100, 20% যদি বাড়ে 120/100, আর শেষে বলছে 30% কমে, তাহলে 30% যদি কমে তার মানে কত হবে, 70/100 হয়ে যাবে। ঠিক আছে, এটা তোমরা করো, হয়ে যাবে। আরেকটা নিয়ম আমি বলেছি, 500 ইন্টু 10% বাড়ছে মানে হচ্ছে 1/10 মানে হচ্ছে 10 হলে 1 বাড়ছে তার মানে 11, 20% বাড়ছে মানে 1/5 তার মানে 5 হলে সেটা 1 বাড়ছে 6, আর 30%, আচ্ছা এটা তো আমাদের, হ্যাঁ তাই তো, 30% কমে, 30% মানে কত, 30% মানে হচ্ছে তোমার 30/100, তার মানে 3/10, তার মানে কি 10 ছিল 3 বাড়লো, কমলো, তাহলে 10 ছিল 3 কমলো মানে 7 হয়ে যাবে। এটা বা এটা যেটাই করো না কেন অ্যান্সার চলে আসবে। এটাই করছি আমি। সব শূন্য কেটে দিলাম, 5 দিয়ে, 5 দুগুণে 10, 6, 6 11 66 গুণ 7 কত হচ্ছে, 6 7 বেলে হাতে আছে 4, 6 7 46, 462, 462 অ্যান্সার হবে। ঠিক আছে, 462। নেক্সট দেখো, টাইপ 8 বলছে যে একটি সংখ্যা পরপর দুবার 10% এবং 20% হারে বেড়ে 660 হলো, প্রাথমিক সংখ্যাটা কত? দেখো এটাকে টাইপ আমি 9 করতে পারতাম, কিন্তু আমি টাইপ 8-এর মধ্যে দিয়ে দিলাম, কারণ প্রায় একই রকম টাইপের অঙ্কটা। ঠিক আছে, তো এই টাইপটা আমরা শিখে নিই একটু। একটি সংখ্যা পরপর দুবার 10% এবং 20% হারে বেড়ে গিয়ে কত হলো, 660 হলো। তাহলে প্রাথমিক সংখ্যাটা কত? এতক্ষণ ধরে আমাদের প্রাথমিক সংখ্যাটা দেওয়া ছিল, তারপরে বলছে এত পার্সেন্ট বাড়লো, এত পার্সেন্ট কমলো, তাহলে অন্তিম সংখ্যাটা আমরা বের করছিলাম। কিন্তু এটা অন্যটা বলছে, এটা উল্টোটা বলছে, প্রাথমিক সংখ্যাটা আমাদের বের করতে হবে, অন্তিম সংখ্যাটা দেওয়া আছে। কীভাবে করবো? আমরা প্রাথমিক সংখ্যাটাকে ধরলাম এক্স ইন্টু, এবার দেখো প্রথমে ধরো সংখ্যাটা ছিল এক্স, সেটা যদি 10% হারে বাড়ে তার মানে কত হয়ে যাবে, 110/100, 20% যদি বাড়ে তাহলে কত হবে, 120/100। ঠিক আছে, আচ্ছা আর কিছু বলেনি, দিয়ে কত হচ্ছে সংখ্যাটা হয়ে যাচ্ছে 660। ঠিক আছে, সংখ্যাটা কত হয়ে যাচ্ছে, 660। এখান থেকে আমরা এক্স এর মান বের করলে আমাদের কিন্তু অ্যান্সার চলে আসবে। করি আমরা, 0 0, আচ্ছা 11 দিয়ে 6 11 66, 60 হয়ে গেল। আবার এটা 12 দিয়ে 5 12 60, 5 হয়ে গেল, 5 100 500 হয়ে যাবে। কোনাগুনি গুণ করো, 5 100 500, তাহলে অ্যান্সার হবে 500, অপশান বি হবে সঠিক অ্যান্সার। আচ্ছা এটা তো একটা প্রসেস গেল, আরেকটা প্রসেসে যদি আমরা বলি, বা এটাই আরেকটা প্রসেসে দেখাচ্ছি। দেখো এখানে আমরা জিনিসটাকে এভাবে লিখতে পারি যে ডাইরেক্ট যদি মানটা বের করতে চাই তাহলে কি করতে পারি, এই যে 660 রয়েছে সেটা লিখে দিলাম, ইন্টু দেখো এখানে আমরা বলছি এক্স ইন্টু এটা সমান এটা, তাহলে এখানে আমরা যদি এক্স সমান ডাইরেক্ট বের করতে চাই তাহলে কি হবে, 660 ইন্টু এটা যদি ওই দিকে চলে যায়, এগুলো সবগুলো উল্টে যাবে, ওপরে 100 নিচে 110, এটা হবে ওপরে 100 নিচে হবে 120। ঠিক আছে, তার মানে কি, তার মানে হচ্ছে যখন আমাদের প্রাথমিক সংখ্যাটা বের করতে বলবে তখন আমরা অন্তিম সংখ্যা ইন্টু এই উল্টোটা লিখবো, মানে উপরে লিখবো 100 আর 10% মানে 110, 100 120, এইভাবে লিখতে পারো। তবে আমার মনে হয় এইভাবে তোমরা করলেই ভালো। ঠিক আছে, একবারেই হয়ে যাবে জিনিসটা। ওকে, নেক্সট দেখো, এটা গেল। আর আচ্ছা আরেকটা প্রসেসে যেটা আমি তোমাদেরকে শেখাচ্ছিলাম সেই প্রসেসও কিন্তু করা যাবে একই রকমভাবে। আমরা প্রাথমিক সংখ্যাটাকে এক্স ধরলাম এবং সেটা 10% বৃদ্ধি পাও মানে কি 1/10 মানে হচ্ছে 10 হয়ে গেল 11, তারপরে 20% বাড়ছে মানে কত, 1/5, তারপর 5 হলে সেটা হয়ে যাচ্ছে 6 সমান কত, 660। এটা আমরা সলভ করলেও কিন্তু অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, চলো পরের অঙ্কে কি বলছে, বলছে যে এক ব্যক্তির বেতন পরপর দুবার যথাক্রমে 10% এবং 20% কমলো এবং শেষে হচ্ছে 10% বেড়ে গেল। তাহলে বেড়ে গিয়ে সেটা কত হলো, 9,900 টাকা হলো। সেই ব্যক্তির প্রাথমিক বেতন কত ছিল? প্রাথমিক বেতন আমাদের বের করতে বলেছে। একই রকম তোমরা নিজেরা আগে সলভ করো, তারপরে আমি দেখছি।
আমরা ধরলাম যে প্রাথমিক বেতন হচ্ছে এক্স টাকা, ভিডিওটা পজ করে তোমরা নিজেরা আগে করবে, ঠিক আছে। প্রাথমিক বেতন এক্স টাকা এবং 10% যদি কমে সেটা কত হয়ে যাবে, 90/100 হবে। 20% কমলে কত হবে, 80/100। সেটা আর হচ্ছে শেষবার হচ্ছে 10% বেড়ে, তার মানে 110/100 সমান হচ্ছে 9000। এটা তোমরা নিজেরা করবে, বা আমি আরেকটা প্রসেস দেখাচ্ছি যেটা বলেছি বারবার করে। তোমাদের আমি বারবার দুটো প্রসেসে কেন দেখাচ্ছি, দেখো তোমরা যদি এই অঙ্ক থেকে যদি এই প্রসেসটা করো অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু অনেকেই আবার এটা প্রেফার করে, ভাবে যে একটু ক্যালকুলেশন করেই নেব, অসুবিধা নেই, কিন্তু এটা বুঝতে অনেকেই চায় না। কিন্তু আবার অনেকেই আছে শর্টকাট প্রসেস ভালোবাসে, সেক্ষেত্রে এটা তো শর্টকাট হয়ে যায় না। 10% কমলো মানে কি, 10% মানে হচ্ছে 1/10, তার মানে 10 ছিল, 1 কমলো মানে 9 হয়ে গেল। 20% মানে কত, 1/5, তার মানে 5 ছিল, কমে গেল 1, তার মানে হয়ে গেল 4। আর হচ্ছে এটা হচ্ছে 10% বৃদ্ধি পেলো, 10% বৃদ্ধি পেলো মানে কি, 1/10, তার মানে 10 ছিল, 11 হয়ে গেল, ছিল 10 হয়ে গেল কত, 11, সমান হচ্ছে 9900। দুটো ক্যালকুলেশন করলেই কিন্তু সেম অ্যান্সার আসবে, ঠিক আছে। দেখিয়ে দিই, এখানে দেখো 9 আর 11, 9 11 কত, 99, এখানে দেখো 99 আছে, তার মানে এটা কাটলে হবে 100, 100 হয়ে গেল। 4 দিয়ে যদি আমরা এটাকে কাটি, 4 দিয়ে, আচ্ছা এটাকে কাটে 2 দুগুণে 4, এটা 5 দুগুণে 10, আবার 2 দিয়ে এটা 5 দুগুণে 10, 5 5 5 5 5 25, 5 25 গুণ 125, 125-এর সাথে 100 গুণ করলে কত হবে, 125-এর পরে দুটো শূন্য, অপশান সি হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। এইবার চলে আসছি আমরা টাইপ 9-এ। তো টাইপ 8 অবধি আমাদের হয়ে গেল, এবার হচ্ছে টাইপ 9। কি বলছে দেখো, কোনো শহরের বর্তমান জনসংখ্যা হচ্ছে 1,25,000, তো বার্ষিক বৃদ্ধির হার যদি 2% হয়, মানে প্রতি বছর জনসংখ্যা যদি 2% হারে বাড়তে থাকে, 2% হারে বাড়তে থাকে, তাহলে 3 বছর পরে জনসংখ্যা কত হবে। দেখো প্রথমত আমাদের জনসংখ্যা ছিল 1,25,000, তাই তো। এবার বার্ষিক হার 2%, মানে প্রতি বছর 2% হারে বাড়তে থাকে, এরকম 3 বছর পরে কত হবে, তাহলে 2% হারে যদি বাড়তে থাকে তাহলে কত হবে, 102/100, পরের বার আবার 2% বাড়ছে, 102/100, আবার 2%, 102/100। এটা যদি তোমরা সলভ করো তাহলে অ্যান্সার চলে আসবে। তবে তোমাদের আরেকটা প্রসেস দেখাচ্ছি আমি, সেটা কি, প্রথমে আমাদের সংখ্যাটা ছিল কত, 12500 না 300, 1,25,000, তাই তো। এবার দেখো 2% বৃদ্ধি পাচ্ছে, 2% মানে কি, 2/100, 2% মানে কত, 2/100 মানে হচ্ছে তোমার, এটা হচ্ছে 1/50, কত হচ্ছে 1/50। এবার বৃদ্ধি পাও মানে কি, তার মানে সংখ্যাটা ছিল 50, বৃদ্ধি পাচ্ছে 1, তাহলে বৃদ্ধি পেয়ে 51 হয়ে যাচ্ছে, 50 থেকে কত হয়ে যাচ্ছে, 51 হয়ে যাচ্ছে, তো সেটা কতবার, 3 বার। দেখো এবার কাটাকুটি করো, 0 0 0, 3টে শূন্য কাটলাম, 5 5 25, 5 25 সঙ্গে 125, এটাকে পুরোটা কাটলাম, এখানেও দেখো 125 আছে। এবার এই যে তিনটে যে 51 রয়েছে, সেই 3টে 51কে আমরা গুণ করে দেবো, তার মানে 51 ইন্টু, এবার 51-র সাথে 51 গুণ করলে কত হবে, ধরো 1 একে 1, আর 5 একে 5, 5 গুণ 10-এর 0, হাতে আছে 1, 5 5 25, 26, এটা আসছে। তারপরে কত, 2600 1-এর সাথে 51 যদি গুণ করি, 2601, 5 0, 5 30, 7 আছে 3, 5 2 10 3 13। আচ্ছা তোমরা করে নাও, 132651, 132 132 অপশান বি হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে, অপশান বি হবে সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, তোমরা এটার জায়গায় ওটা কাটাকুটি করো, দেখবে সেম অ্যান্সার আসবে, তোমাদের মজা চলে আসবে, দেখবে এই অঙ্কগুলো যখনই শিখবে না আর বারবার করে প্র্যাকটিস করবে, টাইপ ধরে করে করাচ্ছি, তো তোমরা টাইপই মনে রেখে দেবে যে এই টাইপের জন্য আমি এই সূত্র অ্যাপ্লাই করলাম, এই টাইপের জন্য এই সূত্র অ্যাপ্লাই করলাম, এগুলোকে যদি বারবার প্র্যাকটিস করো দেখবে অঙ্ক একদম ইজি হয়ে যাবে। বলছে যে কোনো শহরের বর্তমান জনসংখ্যা হচ্ছে এত, বার্ষিক 8% হারে জনসংখ্যা যদি কমতে থাকে তাহলে 2 বছর পরে জনসংখ্যা কত হবে, 2 বছর পরে জনসংখ্যা কত হবে, তাহলে 68750, 68,750,
এবার 8% হারে জনসংখ্যা কমলে কি হবে, তাহলে 100 থেকে 8 বিয়োগ করলে কত হবে, 92/100। তোমরা লিখতে পারো দুটোই 92/100 ইন্টু 92/100, ঠিক আছে। এটা সলভ করলে অ্যান্সার চলে আসবে, কিন্তু আমি একটু অন্যভাবে করছি। 68750 ইন্টু 8% হারে কমতে থাকছে, তাহলে 8% মানে কত, 8/100, তার মানে কত, 4 দুগুণে 8, 4 25 100, 2 বাই কত 25, 2 বাই কত 25, তাই তো, 2 বাই 25। তার মানে কি, সংখ্যাটা ছিল তোমার 25, সেটা কি হচ্ছে 2% কমে যাচ্ছে, মানে 25-এর মধ্যে 2 কমছে, যেহেতু 8% হারে কমছে বলছে, তাহলে 25-এর মধ্যে 2 কমছে, তার মানে কত হয়ে যাচ্ছে 23, 23/25 ইন্টু আবার হবে 23/25, যেহেতু 2 বছর তাহলে আমাদের এটা দুবার লিখতে হবে। আশা করি বোঝাতে পারলাম। এবার এটা তোমাদের কাটাকুটি করতে হবে। দেখো 25-এর সাথে 25 গুণ করলে কত হবে, 625, তার মানে 625 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করতে পারি, দেখো কি হয়, 625 একে 625, এটা হয়ে যাচ্ছে তোমার আবার 625 আসছে, 625 একে আবার 625 দিয়ে এখানে একটা 0 0, তার মানে কি 110 গুণ 23 গুণ 23, 110 গুণ 23 করলে কত হবে, 3 3 9, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 2 হাতে আছে 1, 2 দুগুণে 4 একে 5, ঠিক আছে। এবারে এটাকে গুণ করলে আমাদের অ্যান্সার চলে আসবে। 0 আছে, 9 একে 9, দুটো অপশান আছে না, করতে হবে। তাহলে 529 এর সাথে যদি আমরা ধরো 110 যদি গুণ করি, তাহলে কি হবে, ধরো 529 529, এটা আসছে 58190, অপশান সি হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে, অপশান সি হবে সঠিক অ্যান্সার। তো এগুলো মোটামুটি ইউনিট ডিজিট দেখেও করা যায়। আমাদের একটা শূন্য এসছে মানে এদিকে একটা শূন্য আসবে, এরপরে কিন্তু এখানে দুটোই দেখো 19 রয়েছে, এটাও 19 আছে, 9 তো আসবে বুঝতেই পারছিলাম যে 9 একে 9, কিন্তু এখানে দেখো এটা এটা দুটোই রয়েছে, তার জন্য এটা করে নিলাম। চলো নেক্সট কি বলছে দেখো, বলছে কোনো শহরের বর্তমান জনসংখ্যা হচ্ছে এত, বার্ষিক বৃদ্ধির হার হচ্ছে 6%, তাহলে 3 বছর আগে জনসংখ্যা কত ছিল। এতক্ষণ ধরে আমরা যে অঙ্কগুলো করছিলাম সেগুলোতে সবগুলো কী ছিল, যে 3 বছর পরে, মানে 2 বছর পরে, 3 বছর পরে জনসংখ্যা কত হবে, আর এটা কি চাইছে 3 বছর আগে জনসংখ্যা কত। দেখো অঙ্কের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, ঠিক আছে। তো টাইপ 9-এর মধ্যে এটা রেখেছি, যেহেতু একই জিনিসের মধ্যেই, তাহলে 3 বছর আগে আর 3 বছর পরে বললো আগেরগুলো, আর এটা বলছে আগে। আগে যখন বলবে তখন কি হবে, এটা লিখে নিলাম, মোট জনসংখ্যা ইন্টু 6% হারে বৃদ্ধি পাচ্ছে। আগে বললে আমাদের উপরে হবে 100, আর 3 বছর মানে উপরে 3 বছরের পুরো 100 লিখে দেবো উপরে, আর নিচে কি হবে, 6% হারে বৃদ্ধি পাচ্ছে, তাহলে বৃদ্ধি মানে কত হবে, 100 + 6 মানে 106, নিচে সবগুলো হবে 106। আশা করি বোঝাতে পারলাম। যদি পরে বলে তখন আমাদের নিচে 100, ওপরে প্লাস মাইনাস করে হবে, আর যদি উল্টোটা হয় এরকম। তোমরা তো এটাতে করবে, আমি আরেকটা প্রসেসে দেখাচ্ছি। দেখো এখানে তাহলে 6% বৃদ্ধি পাওয়া মানে কি, 6/100, এবার 6/100 মানে কি, কাটলে 3 দুগুণে 6, 50 দুগুণে 100, অর্থাৎ 3/50, 3/50, এবং বৃদ্ধি বলেছে, অর্থাৎ সংখ্যাটা যদি 50 হয় সেটা 3 বাড়ছে, তার মানে 53 হয়ে যাচ্ছে, তাই তো। তার মানে দেখো একটা জিনিস হচ্ছে, আমাদের 50 থেকে বেড়ে গিয়ে 53 হচ্ছে, 50 থেকে বেড়ে গিয়ে 53 হচ্ছে। আমরা আগে কীরকম লিখছিলাম যে 53/50, তাই তো, কিন্তু এক্ষেত্রে আমাদের যেহেতু আগের অঙ্ক, উল্টো করে লিখতে হবে, ওপরে হবে 50, নিচে হবে 53, 50 53, ওকে। তো এই অঙ্কটা সলভ করলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে। দেখো 3 3 9, 3 নং কত, 27 7, ইউনিট ডিজিট কত আসছে, 3টে গুণ করলে 7 আসছে, এখানেও দেখো 7 আছে, তার মানে অ্যাকচুয়ালি এটার সাথে এই 3টে গুণ করলে কিন্তু কেটে যাবে, পড়ে থাকবে 5 5 25, 5 25 সঙ্গে 125, তারপরে হচ্ছে 3টে শূন্য, তাহলে অ্যান্সার কী হবে, অপশান বি, ঠিক আছে। যেহেতু পূর্ণ সংখ্যা রয়েছে, পূর্ণ সংখ্যা আছে মানে তোমার নিচেরগুলোর সাথে কাটবেই, তাই না, নিচের সংখ্যাগুলোর সাথে কাটবেই। নেক্সট দেখো, নিজেরা করো, তোমরা নিজেরা এটা করো, ঠিক আছে, নিজেরা করো, তারপরে আমার সাথে মিলিয়ে নেবে।
কোনো শহরের বর্তমান জনসংখ্যা হচ্ছে এত, বার্ষিক 5% হারে জনসংখ্যা কমতে থাকলে 2 বছর আগে জনসংখ্যা কত ছিল? তাহলে 2 বছর আগে বলেছে, তাহলে 36100 ইন্টু 5% হারে জনসংখ্যা কমা মানে কি? 5 মানে হচ্ছে 5/100, তাহলে 5 কুড়ি 100 মানে হচ্ছে 1/20, তার মানে 20 জন হলে একজন কমছে, তাহলে 20 জন হলে একজন কমছে মানে 19 হয়ে যাচ্ছে। তাহলে এটাকে আমরা উল্টো করে লিখব, 20/19 গুণ 20/19, ঠিক আছে? এবার দেখো 19-এর সাথে 19 গুণ করলে হয় 361, তাহলে 19 19 এবং 361 যদি হয়, এটা কাটলে কত হবে? 100 হয়ে যাবে। 2 দুগুণে 4, 4-এর পরে 4টে শূন্য, 40,000। চলে যাচ্ছি আজকের লাস্ট টাইপ 10, ঠিক আছে? আজকের এই টাইপটা লাস্ট টাইপ 10 অবধি আজকে করব। এর পরের ভিডিওতে আমরা আরও টাইপ নিয়ে আসবো, ঠিক আছে? এক একটা চ্যাপ্টার এভাবে করে ধরবো আর এরকম টাইপ ধরে করিয়ে দেবো। তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করবে। চিনির দাম 20% হ্রাস পাওয়ায় এক ক্রেতা 120 টাকাতে 3 কেজি বেশি চিনি কিনতে পারেন। চিনির প্রকৃত দাম, পূর্বের মূল্য আর কি, প্রতি কেজি কত ছিল? দেখো এটা কিন্তু একটু অন্য টাইপের। চিনির দাম 20% হ্রাস পেয়েছে। আচ্ছা, চিনির দাম যদি 20% হ্রাস পায়, 20% মানে কি? 20% মানে কি? 20/100 মানে কত? 1/5, তাই তো? 1/5, অর্থাৎ তোমার যদি প্রথমে যদি দাম ছিল 5 টাকা, প্রথমে দাম ছিল 5 টাকা, পরে হয়ে গেল কত? 4 টাকা, 1 টাকা কমে গেল। এই যে হ্রাস পেয়েছে বলেছে, তার মানে 5 টাকা ছিল, পরে গিয়ে 1 টাকা কমে গেছে, তাহলে 1 টাকা কমলে 5 থেকে 1 বিয়োগ করলে 4 হয়ে গেল। এটা হচ্ছে দাম, ঠিক আছে? এটা আগে দাম ছিল আর এটা হচ্ছে এখন। এবার দেখো দামের সাথে ব্যবহার কি হয়? সবসময় উল্টে যাবে, ব্যস্ত অনুপাত হয়ে যাবে, 4:5, ঠিক আছে? দামের সাথে তোমরা মনে রাখবে ব্যবহারটা সবসময় উল্টে যায়। দামের অনুপাত হচ্ছে 5:4, তাহলে ব্যবহারের অনুপাত হয়ে যাবে 4:5। আশা করি বোঝাতে পারলাম। ব্যবহার মানে কি? ধরো আগে দাম ছিল 5 টাকা হলে এখন দাম হচ্ছে 4 টাকা, তাহলে এখন ব্যবহার করে 4 কেজি, আগে ব্যবহার করতো 5 কেজি, এরকম আর কি ব্যাপারটা। এদের মধ্যে পার্থক্য কত? 4 আর 5-এর মধ্যে পার্থক্য হচ্ছে 1, ঠিক আছে? 1। আবার এখানে দেখো 120 টাকাতে 3 কেজি চিনি বেশি কিনতে পারে, 120 টাকাতে 3 কেজি চিনি বেশি কিনতে পারে। তাহলে আমরা বলছিলাম আগে 4 কেজি ইউজ করতো, এখন 5 কেজি ইউজ করে, তার মানে এদের পার্থক্য কত? 1 কেজি, ঠিক আছে? 1 ইউনিট। এবার এই যে 1 ইউনিট, সে 1 ইউনিটের পার্থক্য সমান আমরা লিখতে পারি 3। 1 সমান কি লিখতে পারি? 3। তাহলে বলো 4 সমান কী হবে? 3 4 12, আর 5 সমান 3 5 15, অর্থাৎ আগে ব্যবহার করতো 12 কেজি, এখন ব্যবহার করে 15 কেজি, ঠিক আছে? এবার বলছে চিনির প্রকৃত দাম বা পূর্বের মূল্য প্রতি কেজি কত ছিল? তাহলে প্রতি কেজি কত ছিল? দেখো 120 টাকা রয়েছে এখানে, আর আমরা বলছি যে 12 কেজি ব্যবহার করতো আগে, তাহলে 12 কেজির দাম যদি 120 টাকা হয়, তাহলে 1 কেজির দাম কত হবে? 12 কেজির দাম যদি 120 টাকা হয়, তাহলে 1 কেজির দাম কত হবে? 1 কেজির দাম হয়ে যাবে 120/12, কত হবে? 10। অ্যান্সার হবে 10 টাকা, পার কেজি হচ্ছে 10 টাকা। অপশান সি হবে সঠিক অ্যান্সার। আরেকটা অঙ্ক করছি, তাহলে তোমাদের কনসেপ্ট আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো কোয়েশ্চেন নাম্বার 36, চালের দাম 20% হ্রাস পাওয়ায় এক ব্যক্তি 385 টাকায় 3.5 কেজি চাল বেশি কিনতে পারে, 3.5 কেজি চাল সে বেশি কিনতে পারে। তাহলে চালের প্রকৃত মূল্য অর্থাৎ পূর্বের মূল্য প্রতি কেজি কত ছিল? 20% হ্রাস পাওয়া মানে কিন্তু 1/5, 20% মানে হচ্ছে 1/5, অর্থাৎ 5 টাকা ছিল, হয়ে গেল কত? 4 টাকা। তাহলে 5:4 হয়ে গেল, তাই তো? 5:4 হয়ে গেল, 5:4। এটা হচ্ছে দামের রেশিও, দামের অনুপাত। তাহলে ব্যবহার কি হবে? ব্যবহার আমাদের উল্টে যাবে, অর্থাৎ হয়ে যাবে 4:5, ঠিক আছে? ব্যবহার উল্টে যাবে। এবার দেখো এই যে ব্যবহারের পার্থক্য কত? ধরো 4 কেজি হলে 5 কেজি, অর্থাৎ পার্থক্য 1 কেজি, মানে 1 ইউনিট বলতে পারি আমরা। 1 ইউনিট সমান, দেখো এখানেও এটা বেশি বলেছে, 3.5 কেজি বেশি, তার মানে এটার দুটোর পার্থক্য হচ্ছে 3.5। তাহলে 1 ইউনিট যদি আমাদের 3.5-এর সমান হয়, 4 ইউনিট কত হবে? 5 ইউনিট কত হবে? তাহলে 4 দিয়ে এটাকে গুণ করে দাও, 4 5 20, শূন্য হাতে আসে 2, 3 4 12 13 14, 14 হয়ে যাচ্ছে। 5 দিয়ে 5 5 25-এর 5 হাতে আসে 2, 3 5 15 16 17, এটা হচ্ছে 17.5, 14 আসছে আর হচ্ছে 17.5। আমাকে বলছে এই যে এত টাকাতে
এত টাকাতে রয়েছে। আর প্রকৃত মূল্য কত হবে, আর প্রতি কেজি চালের প্রকৃত মূল্য কত হবে। এবার দেখো 14 কেজি আমরা পাচ্ছি, মানে সে আগে 14 কেজি ব্যবহার করতো, এখন সে ব্যবহার করছে কত, 17.5 কেজি। তাহলে 14 কেজি যে ব্যবহার করতো সেটার দাম কত ছিল, 385 টাকা। তাহলে 1 কেজির দাম কত হবে, 385/14। ঠিক আছে, এটা কাটাকুটি করো, 7 দিয়ে কেটে দাও, 7 দুগুণে 14, আর 5 7 35, 5 7 35, 55/2। 55/2 মানে কত, ধরো 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 27.5। 27.5 প্রতি কেজি হচ্ছে 27.5। অপশান ডি হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, অপশান ডি হবে সঠিক অ্যান্সার। আচ্ছা, তোমাদের তাহলে আজকে টাইপ 10 অর্থাৎ 10টা টাইপ নিয়ে, আগের দিন 5টা টাইপ, আজকে 5টা টাইপ, এই 10টা টাইপ নিয়ে আলোচনা করলাম। তো নেক্সট ভিডিওতে আরও যে টাইপগুলো আছে সেগুলো করাবো, এবং বাকি যে চ্যাপ্টারগুলো সেগুলো এভাবে করে করাবো। তোমাদের যদি কোনো রকম কোয়ারিজ থাকে তোমরা অবশ্যই কমেন্ট করবে। আজকের জন্য এখানে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।